নিখোঁজ পুরপ্রধান সুদীপ পাইনের সন্ধান করতে গিয়ে জানা যায় তিনি মারা গেছেন। তার বডি কাশীপুরের কুটিঘাটের কাছে গঙ্গার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। কাবেরী বিভিন্ন সূত্র থেকে জানতে পারে সুদীপ পাইনের 3টে বিয়ে ছিল। অতএব সে একে একে সবার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাতে খেতে বসে গোপালের সাথে কথা হচ্ছিল। গোপাল আজকাল অফিস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। কাবেরী তার সারাদিনে জোগাড় করা তথ্যাবলী বর্ণনা করার পর গোপাল বলল, তোর কাকে সন্দেহ হয়? বুঝতে পারছি না, ভদ্রলোকের চারদিকে এত শত্রু ছড়িয়ে আছে। বিরোধী দলের কেউও হতে পারে, ওনার নিজের দলের নেতা দীপক ঘোষ, মানে যিনি এখন ওনার জায়গায় দাঁড়াচ্ছেন, তিনিও হতে পারেন। আবার 3জন বউয়ের কেউও হতে পারে। উনি যখন এত হ্যান্ডসাম ছিলেন, তখন অন্য কোনো গার্লফ্রেন্ডও তো এটা করতে পারে। তার সম্ভাবনাও থেকে যাচ্ছে। আগে একে একে সবার সাথে দেখা করতে হবে, তারপরই শর্ট লিস্ট করতে পারবো। তুই আমার সঙ্গে বডিটা যেখানে পাওয়া গিয়েছিল সেখানে যেতে পারবি? এখন? না না, অন্ধকারে গিয়ে লাভ নেই, দিনের বেলা যাব। আজ এত লোকের ভিড়ে ওখানে ভালো করে কিছুই দেখতে পারলাম না, একটু ফাঁকায় ফাঁকায় দেখতে হবে। ক্লু খোঁজার ব্যাপারে গোপালের একটা বিশেষ ক্ষমতা আছে। আজ পর্যন্ত কাবেরী যতগুলো তদন্ত করেছে, গোপাল প্রায় সব জায়গাতেই মোক্ষম কিছু কিছু তথ্য খুঁজে বার করেছে। গোপাল বলল, কাল আমার 2:30-এর সময় হাতিবাগান যাওয়ার আছে, তার আগে যেতেই পারি। পরের দিন 10:30 নাগাদ ওরা গঙ্গার ধারে সেই জায়গাটায় পৌঁছল। জায়গাটা মোটামুটি ফাঁকাই। ওরা নিচে নেমে ডেড বডিটা যেখানে ছিল সেখানটা ভালো করে দেখতে লাগলো। মুশকিল হলো, গঙ্গার ধারে এত কিছু পড়ে থাকে যে তার মধ্যে কোনটা কাজের আর কোনটা কাজের নয় সেটা বোঝা কঠিন। সব থেকে বেশি ছিল পুজো করা ফুল। কাবেরী পকেট থেকে একটা পলিথিন ব্যাগ বার করে গোপালকে দিয়ে বলল, যা পারিস এর মধ্যে ঢোকাতে থাক, বাড়ি গিয়ে ভেবে দেখব কোনটা কাজের আর কোনটা কাজের না। গোপাল মহা উৎসাহে মিনিট খানেকের মধ্যেই পুরো প্যাকেটটা ভরিয়ে ফেলল। কাবেরীরা ওখান থেকে চলে এলো। জুতোয় কাদা লাগার সম্ভাবনা আছে বলে ওরা আগে থেকেই শু কভার নিয়ে এসেছিল। রাস্তায় এসে সেগুলো পা থেকে খুলে একটা প্যাকেটে ভরে নিল। গোপাল সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে গেল, আর কাবেরী দক্ষিণেশ্বরে সুদীপের প্রথম স্ত্রী চন্দনার বাড়িতে গেল। বেল বাজাতে একজন মহিলা দরজা খুলে দিলেন। ভদ্রমহিলাকে দেখতে বেশ সম্ভ্রান্ত। ওনার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে কাবেরী বলল, সুদীপ পাইন খুন হয়েছেন আপনি শুনেছেন নিশ্চয়ই? ভদ্রমহিলার মুখ কঠিন হয়ে গেল। বললেন, হুম, নিউজে দেখেছি। কাবেরী বলল, সেই ব্যাপারেই আমার কিছু জানার ছিল। গত 10 বছর ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, ওর ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই। আপনি ওনার প্রথম স্ত্রী ছিলেন, তাই আমার কিছু কথা জানার আছে। বললাম তো, আমার কিছুই বলার নেই। আমার কাছে ও বহুদিন আগে থেকেই মৃত। দেখুন, আমাকে ফিরিয়ে দিলেও পুলিশ কিন্তু আপনাকে থানায় নিয়ে গিয়ে জেরা করবেন। সেটা কি ভালো হবে? আপনি পুলিশের লোক? আমি কাবেরী, প্রাইভেট ইনভেস্টিগেটর। তবে এবারে পুলিশের প্রতিনিধি হয়েই এসেছি। আসুন, বসুন। কাবেরী ভেতরে এসে বসল। ভদ্রমহিলা কাবেরীকে এক গ্লাস জল দিয়ে বলল, আপনার নাম শুনেছি। কাবেরী একটু সৌজন্যসূচক হাসল। উনি বললেন, আপনার একজন সহকারীও আছে না? হ্যাঁ, গোপাল। উনি আজ সঙ্গে নেই? না, ওর অফিস আছে। ও, উনি চাকরিও করেন? হ্যাঁ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এমনিতে আমার বন্ধু, আমাদের বাড়িতেই ভাড়া থাকে। তবে যখনই সুযোগ পায় তখনই ও আমাকে সাহায্য করে। কাবেরী আসল প্রসঙ্গে আসার চেষ্টা করল। সুদীপবাবুর সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়েছিল? আমি ওর কাছ থেকে 10 বছর আগেই চলে এসেছি। আইনত ডিভোর্স হয়েছিল? হ্যাঁ, না হলে ও সুজিতটাকে বিয়ে করতে পারছিল না। ডিভোর্স চেয়েছিল, আমি দিয়েও দিয়েছিলাম। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে লাভ ম্যারেজ না? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে এনেছিলেন। ও আচ্ছা। তিনি এখন কোথায়? আমাদের বিয়ের 2 বছর পরেই মারা গেছেন। ও, আর সুদীপবাবুর কোনো ভাই বোন আছেন? না, আমার শাশুড়ি মায়ের কিছু শারীরিক প্রবলেম ছিল। ওনার 40 বছর বয়সে সুদীপ জন্মেছিল। ও,
আপনার মেয়ে ছাড়া সুদীপবাবুর আর কোনো সন্তান ছিল? মানে ওনার দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান ছিল না? সুদীপের যেমন ক্যারেক্টার ছিল, তাতে করে ওর বাচ্চার মা হওয়ার জন্যে ও স্ত্রী হবার কোনো দরকার ছিল না। সারা পৃথিবীতে ওর অনেক অনেক সন্তান থাকতেই পারে, তবে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও, আপনার মেয়ে শ্বশুর বাড়ি কোথায়? ভুবনেশ্বর। ও, ওনার ফোন নাম্বারটা একটু দেবেন, আমি ওনার সাথে কথা বলতে চাই। না না, ওকে ফোন করবেন না। ওকে এমনিতেই অনেক কথা শুনতে হয়। কেন কথা শুনতে হয় কেন? রাত দিন মিডিয়ার লোকেরা ওনার সব গসিপ নিয়ে চর্চা করে। তারপর 55 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলো। এসব কি কেউ ভালো চোখে দেখে? উনি মানে আপনার মেয়ে আপনার কাছে আসেন? না, আমি বারণ করেছি আসতে। যেখানে আছে সুখে থাকুক, তাতেই আমার শান্তি। ওর কতদিন বিয়ে হয়েছে? 5 বছর। ও, ছেলে মেয়ে কিছু? একটা ছেলে আছে, 3 বছর বয়স। ওকে। সুচিত্রা ম্যাডামের অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ? আমি আমি কি করে বলবো? আমি ওদের কোনো ব্যাপারেই মাথা ঘামাই না। কাবেরী ওখান থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে অবিনাশবাবুকে ফোন করে সুচিত্রার ঠিকানা জিজ্ঞেস করলো। অবিনাশ কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সুচিত্রার ঠিকানা, ফোন নাম্বার সব বলে দিলেন। হাতিবাগানের একটা ফ্ল্যাটে সুচিত্রা থাকেন। কাবেরী ফোন না করে একবারে ডাইরেক্ট ওনার বাড়ি চলে গেল। দরজা খুলল একটি কাজের মেয়ে। কাবেরী সুচিত্রার সঙ্গে দেখা করতে চায় শুনে উনি বললেন, দিদির মাথা ধরেছে, শুয়ে আছে। কাবেরী অনেক রিকোয়েস্ট করাতে একটু পরে সুচিত্রা বেরিয়ে এলেন। ভুরু কুঁচকে মাথায় হাত দিয়ে বসে বললেন, বলুন কি জানতে চান? কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, মাথাটা ভীষণ ধরেছে। কাল ড্রিঙ্কসটা একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল। কাবেরী হালকা করে জিজ্ঞেস করলেন, কোথায় ড্রিঙ্কস নিয়েছিলেন? ভদ্রমহিলা মুখে ভীষণ বিরক্তি নিয়ে বললেন, সেটা জানতেই কি আপনি এখানে এসেছেন? কাবেরী সামলে নিয়ে বলল, না না, আমি এসেছি সুদীপ পাইনের হত্যার তদন্ত করতে। পুলিশের লোক? না, গোয়েন্দা। এই আমার কার্ড। সুচিত্রা কার্ডটা দেখার কোনো উৎসাহ দেখালেন না, চোখ বন্ধ করেই বললেন, হ্যাঁ, সুদীপের খবরটা শুনেছি, তবে আমি এ সম্বন্ধে কোনো আলোকপাত করতে পারবো না। আপনাদের ডিভোর্সটা কেন হয়েছিল? ওর সঙ্গে থাকলে আমার ক্যারিয়ারটার 12টা বেজে যেত। সারা জীবন ওই কি যেন বলে, চাঁদের মতন অন্যের আলোয় আলোকিত হতে হতো। আমি সূর্যের মতো আলোক রশ্মি ছড়াতে চাই। ওর প্রতি আমার তেমন কোনো অভিযোগ ছিল না। ইনফ্যাক্ট হি ওয়াজ এ ভেরি গুড লিডার। ওকে হারিয়ে দলের একটা বড় রকমের ক্ষতি হলো। কেন? দীপক ঘোষ তো দাঁড়াচ্ছেন। ওটা তো একটা চামচিকের বাচ্চা, ওকে একজনও ভোট দেবে কিনা সন্দেহ। তাহলে আপনি দাঁড়াতে পারেন। অ্যাটলিস্ট সুদীপবাবু পার্টির যে ইমেজটা বানিয়েছেন সেটা আপনি ধরে রাখতে পারবেন। মাই ফুট! আমার নিজের কেন্দ্রের এত জনপ্রিয়তা ছেড়ে আমি অন্যের ওয়ার্ডে দাঁড়াতে যাব কেন? সুদীপ আমাকে অনেকবার বলেছিলেন, চিত্রা, এবার আমার জায়গায় তুমি দাঁড়াও। কিন্তু অন্যের নাম ভাঙিয়ে বড় হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তা ঠিক। শুনুন, আপনি এখন আসুন। এতগুলো কথা বলে আমার মাথা ধরাটা আরো বেড়ে যাচ্ছে। সুদীপের ব্যাপারে যদি কিছু জানতে পারি আমি আপনাকে জানাবো। ভদ্রমহিলা নিজের বক্তব্য শেষ করে কোনো রকম সৌজন্যের ধার না ধরে উঠে চলে গেলেন। কাবেরী বাইরে বেরিয়ে এলো। একবার থানায় যেতে হবে। অবিনাশবাবুর সাথে কাশীপুরের সেই পানের দোকানে যাওয়ার কথা আছে। ও একটা গাছের ছায়া দাঁড়িয়ে নিবারণ কাকার বানিয়ে দেয়া ছাতুর শরবতটা বোতল থেকে গলায় ঢালতে লাগলো। তখনই অবিনাশবাবুর ফোন এলো। আসছো তো? হ্যাঁ, মিনিট 15-র মধ্যেই পৌঁছচ্ছি। হ্যাঁ, এসো এসো, একটা ভালো লিড পেয়েছি। কীরকম? স্কুটারটার হদিশ পাওয়া গেছে। রাস্তায় পড়ে থাকতে দেখে একটা চোর চুরি করেছিল। মালটাকে বেশ করে রামধোলাই দিয়ে ওর ডিকির জিনিসগুলো উদ্ধার করা গেছে। আচ্ছা। হ্যাঁ, তাতে সব থেকে ইন্টারেস্টিং হলো একটা লকেট সমেত সোনার চেন। ওকে। লকেটটায় বড় করে সি লেখা রয়েছে। সি লেখা ছিল? কাবেরী সব গুলিয়ে গেল। এই কেসে এখনো অবধি যতজনের সঙ্গে ও মিট করেছে, মানে সুদীপের প্রথম স্ত্রী চন্দনা, সি দিয়ে শুরু। দ্বিতীয় স্ত্রী সুচিত্রা, যাকে উনি চিত্রা বলে ডাকতেন, সেও সি।
তৃতীয় স্ত্রী কনক চাঁপার ডাকনাম যদি চাঁপা হয় তবে সেও শি দিয়েই। তাহলে এতগুলো শিয়ের মধ্যে থেকে লকেটের শিকেও খুঁজে বার করবে কি করে? কর্দমাক্ত রহস্যের তৃতীয় পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, চন্দনা, সুপর্ণা মুখার্জি, সুচিত্রা, অন্বেষা ভট্টাচার্য, গোপাল, সুদীপ্ত মুখার্জি, কাবেরী, সোমা চট্টোপাধ্যায়। আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।